হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো নেই, কজ আম্মু বাড়িতে নেই। আর আম্মু যখন বাড়িতে থাকে না, তখন খালি সবসময় মনে হয় যে এত বকাবকি করে, কিন্তু এখন যখন নেই তখন একদম খালি খালি লাগছে, কিছুই ভালো লাগছে না। খালি মনে হচ্ছে আম্মু একবার চলে আসতো তাহলে ভালো লাগতো। যখন ফোন নিয়ে বসতাম তখন বলতো ঘন্টার পর ঘন্টা খালি ফোন নিয়ে বসে থাকে, কোনো কাজকর্ম নেই, এদের ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ একদম অন্ধকার। তারপরে গোসল করতে দেরি হলে খালি বাথরুমের দরজায় টোকা দিত, কখন বের হবি, কখন বের হবি, এতক্ষণ লাগে, 2 ঘন্টা লাগে, ভবিষ্যৎ একদম অন্ধকার। আর এখন দেখি ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে আছি, কেউ কিছু বলছে না। গোসল করতে গেছি, এত দেরি হয়ে যাচ্ছে, কেউ রিমাইন্ডার দিচ্ছে না যে আরে তোর তো দেরি হচ্ছে, বের হওয়া দরকার, আরও মানুষজন আছে গোসল করবে। তো অনেক মিস করছি। যদিও আমি এই কথাগুলো বলছি, আমার আম্মু শুনছে না, কজ আমার আম্মু ইউটিউবে ভিডিও টিডিও দেখে না। আমি আসলে আজকে একটা ডকুমেন্টারি ফিল্ম দেখলাম, কোরিয়ান। তো আমি ভাবলাম ওটার গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি এটা আমি অনেক দিন আগে দেখেছিলাম, অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে। তো আজকে হঠাৎ করে ওটার কথা মনে পড়লো, তো আমি ইউটিউবে আবার গিয়ে সার্চ দিলাম, এটা আসলো না, সরিয়ে ফেলেছি ইউটিউব থেকে। কত বড় শয়তান। আমি একটু সরি, আমি একটু দেখতে চাচ্ছিলাম, অমনি সরিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম এটা যেহেতু ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে, তো তোমাদের সাথে একটু স্টোরি লাইনটা শেয়ার করি। আমি একদম হুবহু সেরকম হয়তো বা বলতে পারবো না, যেমনটা তুমি দেখলে এক্সপিরিয়েন্স করতে পারতে, তবে কিছুটা তুমি বুঝতে পারবে। আর আমি এত ভালো গল্প বলতে পারি না, কোনো কী জানি বলে, কি বলে ভুলে গেছি, ডাল হেড, প্রফেশনাল স্টোরি টেলার না। তো যেভাবে পারি সেইভাবেই বলি, অন্তত আমার সময়টা একটু কাটলো, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করলাম, আর তোমরা যারা দেখলে তাদেরও একটু সময় কাটলো আই থিঙ্ক। বিশেষ করে আমি গল্প শুনতে অনেক ভালোবাসি, তো আমার মতো যারা আছো তাদের কাছে অন্তত ভালো লাগবে। আর এরকম ক্যামেরা ট্যামেরা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, আমি এগুলোর সাথে অভ্যস্ত না। তো তেমন আমার কাছে কোনো প্রফেশনাল ক্যামেরাও নেই, আমি আমার ফোনের ক্যামেরাতে যা হচ্ছে এটাই যথেষ্ট। তো আমি শুরু করছি, হ্যাঁ। আজকে আচ্ছা, কিভাবে শুরু করতে হয় আমি তো সেটাও বুঝতে পারছি না। আচ্ছা বলি, প্রথমে এখানে স্টোরি লাইনটাতে এমনটা দেখানো হয়েছে যে 1945 সালের দিকে এটা একটা গ্রাম, কোরিয়ার একটা গ্রাম। আচ্ছা, গ্রামটার নাম নাই দিলাম, গ্রাম বললেই হবে। তো ওই গ্রামে অনেক বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে, যেমন আমাদের সমাজে আছে উচ্চ শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত, আবার নিম্ন, এরকম। তো ওই শ্রেণীগুলোর ভিতরে দুটো পরিবারকে দেখানো হয়েছে, একটা হলো অনেক উঁচু উঁচু ক্লাসের ফ্যামিলি, আরেকটা হলো নিচু ক্লাস অর্থাৎ লো ক্লাস ফ্যামিলি। তো সেই ফ্যামিলিগুলোর ভিতরে দুই ফ্যামিলি থেকে দুজন মেয়ে বিলং করে, এদের বয়স এভারেজ 14-15 এরকম। কোরিয়ান নাম, ও মাই গড, নাম ভুলে গেছি। ওকে ওকে, আমরা ধরলাম একটা মেয়ের নাম, ধরো যে উঁচু ক্লাস থেকে যে বিলং করে তার নাম ধরলাম অর্পিতা, আর যে একটু নিচু ফ্যামিলি থেকে বিলং করে তার নাম ধরলাম রিয়া। এখন রিয়া আর অর্পিতা একজন আরেকজনের একদম অপোজিট, তাদের মানে সামাজিক অবস্থান থেকেও, আবার পাশাপাশি তাদের পড়াশোনা থেকেও একজন আরেকজনের একদম অপোজিট, তাদের স্বভাব চরিত্র অপোজিট। কীরকম, যেমন অর্পিতা যে কিনা উঁচু ক্লাস থেকে বিলং করে, সে পড়াশোনা অনেক ভালো, তার পড়াশোনার সুযোগও আছে, তার বাবা কোরিয়ান আর্মি ফোর্সের আন্ডারে কাজ করে, চাকরি করে, তার বড় ভাই আছে, এবং তার মা হলো আমাদের এইদিকে, এখন তো মানুষ মনে হয় লেপ এত বেশি ব্যবহার করে না, ব্ল্যাঙ্কেট, আগে লেপ চলতো, এখনও অনেকে ব্যবহার করে, আমি অনেকের ঘরে দেখেছি যে ভিতরে তোলা দিয়ে, যে ওদের ওইখানে ওইদিকে আর কি, তো কোরিয়ার ওইদিকে তো বরফ পড়ে, তো ওরা গরম রাখার জন্য শরীরকে এরকম তুলা দিয়ে দিয়ে, ভিতরে তুলা দিয়ে চারপাশে সেলাই করে এরকম বানাতো, ব্ল্যাঙ্কেটের মতোই অনেকটা, ওগুলো বানায়। আর আর অন্যদিকে যেই রিয়ার পরিবার আছে, রিয়ার পরিবারে রিয়ার বাবা নিখোঁজ, কোথায় আছে, কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা তারা জানে না। তার মা হলো
ওই যে অর্পিতাদের বাড়ির যেইগুলোর ভিতরে দিয়ে এগুলো সেলাই করতে হয়, তুলার ভিতরে মানে তুলাটা যেটার ভিতরে ঢুকিয়ে সেলাই করতে হয় সেগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার ওদের কাছে ফেরত দেয়, এই কাজ করে। আর এই কাজের বিনিময়ে তাকে, ধরো আজকে রিয়ার মা এই কাজটা করে অর্পিতার মাকে কাপড়গুলো ফেরত দিল, অর্পিতার মা তার বিনিময়ে তাকে দেবে হলো 1 বোল রাইস, এটাই হলো তার পারিশ্রমিক। তো এইভাবে তাদের দিন কাটছে। আর রিয়ার পড়াশোনা করার কোনো সুযোগ নেই, সে পড়াশোনা করতে চায় কিন্তু তাদের পারিবারিক অবস্থা এতটাও ভালো না যে তার মা তার 2 সন্তানের পড়াশোনার খরচ এফোর্ড করতে পারবে। রিয়ার ছোট একটা ভাই আছে, সে পড়ে স্কুলে, কিন্তু রিয়া পড়াশোনার সুযোগ পায় না। আর তখন মেয়েদেরকে এতটাও গুরুত্ব দেওয়া হতো না যে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে পড়াবে। পিতার যে বড় ভাই ছিল, ওর পিতার বড় ভাইকে আবার রিয়া মনে মনে বেশ পছন্দ করতো। তো ওদের এরকম খুব ভালোভাবে কথাবার্তা তো হতো না, শুধু যাওয়া আসা করার সময় ধরো রিয়ার মা কাপড় চোপড় ধুয়ে অর্পিতাদের বাসায় পাঠানোর জন্য রিয়াকে বললো যে তুই এগুলো গিয়ে দিয়ে আয়। তখন ধরো অর্পিতাদের বাসায় গিয়ে রিয়া ওর ভাইকে দেখলো, এইটুকু শুধু দেখাশোনা হতো ওদের। তো একদিন রিয়া গিয়েছে ওদের বাড়িতে, অর্থাৎ অর্পিতাদের বাড়িতে, ওর মা যে কাপড়গুলো ধুয়েছে সেগুলো ফেরত দেওয়ার জন্য। তো অর্পিতার মা তাকে 1 বোল রাইস দিল, দিয়ে ভালোভাবে কথা বললো, তার সাথে ভালো ব্যবহারই করে। কিন্তু এদিকে রিয়াকে অর্পিতা সহ্য করতে পারে না। ও হয়তো বা কিছুটা আঁচ করতে পারে যে রিয়া ওর ভাইকে পছন্দ করে, সেই জন্যই ও একটু কী জানি বলে মুড অফ থাকে রিয়াকে দেখলে। তো একদিন এভাবে দেওয়ার পরে ওদের বাসায় কাপড় দিয়ে ওর রিয়া বাড়ি আসছিল, তখন রাস্তায় রিয়ার সাথে অর্পিতার ভাইয়ের দেখা হওয়ার পরে অর্পিতার ভাই ওকে একটা, বারবার অর্পিতার ভাই বলছে, ওকে একটা নাম দেওয়া যাক, রনি। রনি কি করে, রিয়াকে একটা বই দেয়, বইটার নাম হলো লিটল প্রিন্সেস। তো এখন রিয়া তো পড়াশোনা করতে পারে না, ও তো পড়তেও জানে না লিখতেও জানে না। তো ওর ভাই ওকে জিজ্ঞাসা করলো যে তুমি পড়তে পারো, অর্থাৎ রনি ওকে জিজ্ঞাসা করলো যে তুমি পড়তে পারো। তো রিয়া বলল, ও মনে মনে ভাবলো যে আমি যদি এখন বলি যে আমি পড়তে পারি না তাহলে তো আমি একটু লজ্জায় পড়বো। তো ও বললো যে হ্যাঁ পারি, মুখে বলেনি তবে মাথা নেড়ে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ পারি। তারপরে আর কোনো কথা বলেনি, চলে এসেছে। চলে আসার পরে ও বইটা ওর জামার ভাঁজের ভিতরে রেখে দেয়। ও কোরিয়ানদের জামা, ট্রেডিশনাল জামা বাবা সেই রকম কতগুলো যে পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে হয়, সেই প্যাচের ভিতরে এক জায়গায় রেখে। তো এদিকে বাসায় আসার পরে ও ওর মাকে জিজ্ঞাসা করলো যে মা দেখো, আমার বয়সী তো অর্পিতা, ও তো পড়াশোনা করছে, আমিও পড়াশোনা করতে চাই, আমাকে স্কুলে ভর্তি করে দাও। আবার রিয়ার ছোট ভাই যে আছে, ওর নাম ধরলাম রাকিব। তো হলো দেখো, রাকিবও তো পড়াশোনা করছে, আমিও পড়াশোনা করতে চাই, আমাকেও স্কুলে ভর্তি করে দিত। তো ওর মা বলে যে এটা অসম্ভব, আমি দুজনে পড়াশোনার খরচ অ্যাফোর্ড করতে পারবো না। তো আমার জন্য এটাই ভালো হয় যে তোমার ভাই পড়াশোনা করুক, তুমি আমাকে কাজে সাহায্য করো, আমাদের সংসারের অবস্থা তো ভালো না, আমাদের সংসারটাও একটু উন্নত করতে হবে। তো ওর মার সাথে একটু ঝগড়াঝাটি করে ওর মা ওকে বলে যে কিছু সুইট পটেটোস দেয়, সিদ্ধ করা সুইট পটেটো, ওগুলো বলে যে তুমি তোমার ভাইকে স্কুলে লাঞ্চের জন্য এগুলো দিয়ে আসবে। তো ওর মার সাথে একটু ঝগড়াঝাটি করে রাগারাগি করে ভাইয়ের লাঞ্চ নিয়ে চলে যায়। তো যখন ভাইয়ের লাঞ্চ নিয়ে ও স্কুল মানে গ্রাউন্ডে উপস্থিত হয়, তখন দেখে যে ওর ভাই অর্থাৎ রাকিব ও টিচারের সাথে কোনো একটা পিটি ক্লাস অ্যাটেন্ড করছিল। তো রিয়া কী করে, পেছন থেকে ওর ভাইকে হাত ইশারা করে ডাকে, ওর ভাইও একটু তাকায়। এই সময় ওদের যে টিচার ছিল ওটা জাপানিজ, ওটা আর কি এই সময় ওদের যে টিচার ছিল ওটা ওদের জাপানিজ স্কুল, অর্থাৎ তখন কোরিয়া, অর্থাৎ 1945-এর দিকে কোরিয়া জাপানের আন্ডারে ছিল। তো ওখানে যত স্কুল কলেজ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে সব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। আমাদের বাংলাদেশের মতোই অনেকটা, যেমন আমাদের মাতৃভাষা বাংলা হলেও আমার 1971 সালের আগে কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কাজকর্ম উর্দুতে হতো, তো উর্দুকে গুরুত্ব দেওয়া হতো বেশি। ওইভাবেই জাপানিজকে গুরুত্ব দেওয়া হতো বেশি, কোরিয়ায় জাপানিজকে গুরুত্ব দেওয়া হতো বেশি কোরিয়ান ল্যাঙ্গুয়েজের থেকে। তারপরে ওই যে জাপানিজ যে টিচার ছিল উনি আবার স্টুডেন্টদের প্রতি প্রচণ্ড স্ট্রিক্ট ছিলেন, একটুও মানে ঢিলে ঢালা কাজকর্ম উনি পছন্দ করতেন না। রিয়া যখন ওর ভাইকে ডাকে
তখন ওর টিচার দেখে ফেলে ওর ভাইয়ের মাথায় এত জোরে থাপ্পড় মারে যে নাক দিয়ে রক্ত চলে আসে। তো রিয়ার এটা দেখে একটু মন খারাপ হয় যে আসলে আমি এইভাবে ডাকলাম, এইভাবে ওকে মারলো। কিছু বলতেও পারবে না, কারণ এক হলো ওরা নিচু ক্লাসের মানুষ, তারপরে হলো এখানে এই টিচার হলো জাপানিজ, ওদের কিছু বলার নেই। টিচার যদি ওকে মেরে ফেলে তাও ওকে মানে মেনে নিতে হবে। তারপরে ওর ভাই যেহেতু ওর চেয়ে ছোটো, তো এখানে মানে এসে ওর বোনের দিকে ভেঙচি কেটে সুইট পটেটোস নিয়ে চলে যায়। তো এইভাবে ওদের দিন কাটতে থাকে। এইভাবে একদিকে অর্পিতা তার ভাইকে নিয়ে সুখে শান্তিতে আছে, বড় হচ্ছে, আর এদিকে রিয়া প্রতিদিনের খাদ্য সংগ্রহের জন্য ওর মা যেখানে এতটা স্ট্রাগল করছে। তারপরে একদিন রিয়া তার ভাইকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, রাস্তায় একটা জিপ, অর্থাৎ বরফের ওপরে যে গাড়িগুলো চলে না, ওইরকম একটা গাড়ি যাচ্ছিলো। ওখানে জাপানিজ একজন সেনা ছিল যে কিনা গাড়িটা চালাচ্ছিল, আর কোরিয়ান একজন ছিল, অর্থাৎ রাজাকাররা যেমন ছিল না আমাদের দেশে পাকিস্তানিদেরকে পথ চিনিয়ে নিয়ে যেত, কারণ ওরা তো বাংলাদেশের রাস্তাঘাট চিনতো না, কোথায় কীভাবে যেতে হবে বা কোন জায়গাটা কেমন। ওই রকম একজন আর কি পথ প্রদর্শক, যাকে মনে এসেছে, পথ প্রদর্শক নিয়ে ওই জাপানিজ সেনা আর কি ঘুরে বেড়াচ্ছিল। তখন ওই যে পথ প্রদর্শক সে এসে রিয়াকে বলে যে তোমাকে আমি জাপানে নিয়ে যেতে পারবো, তোমাকে আমি ওখানে চাকরি দেবো, তুমি কি যাবে, তোমাকে পড়াশোনার সুযোগও দেওয়া হবে, এরকম আরও অনেক কথা প্রলোভন দেখায়। কিন্তু রিয়ার মা ওকে আগেই সাবধান করে দিয়েছিল যে তুমি যদি এরকম কোনো ফাঁদ যদি পাতা হয় বা এরকম যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, তুমি একদম ডিরেক্টলি মানা করে দিয়ে চলে আসবে। তো এরকম করে না করে দিয়ে ওর ভাইকে নিয়ে দৌড়ে ওখান থেকে চলে আসে। ওই দিন ওদের বাড়িতে খাবার ছিলই না, তো রিয়াদের বাড়িতে। তো ওর মা কী করে, যে কাঁসার বাসনপত্র আছে সেগুলো বিক্রি করার জন্য একটা কাপড়ের থলিতে ওগুলো বেঁধে নেয়, বেঁধে নিয়ে বলে যে তুমি তোমার ভাইকে নিয়ে ঘরে থাকবে, ঘর থেকে বের হবে না, আর যদি কোনো জাপানিজ সেনা আসে তাহলে ওদের একটা গুপ্ত জায়গা ছিল, জায়গাটা কেমন আমাদের বাড়ির বেসমেন্টগুলো যেমন থাকে ওরকম না, মানে বড় গর্ত করে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নিচে নামতে হয়, নেমে ওপরে ঢাকনার মতো চাপা দিয়ে দিতে হয়, কাঠের ঢাকনার মতো চাপা দিয়ে ওর উপরে কিছু জিনিসপত্র রেখে দেয়, যাতে কেউ বুঝতে না পারে যে এখানে একটা ছিদ্র মানে ছিদ্র দিয়ে কীভাবে, এখানে একটা খাদ আছে যেখানে কিনা মানুষ ঢুকে আছে। তো জাপানে এরকম সেনাদের হঠাৎ আক্রমণ হয়েই থাকতো। তো সব প্যারেন্টসরা সচেতন ছিল, বিশেষ করে যাদের ঘরে কিনা এরকম টিনেজার মেয়েরা ছিল, তারা অনেক বেশি সচেতন থাকতো। তো এরকম কথা বলতে বলতে জাপানিজ সেনারা চলে আসে। ওর মা কী করে, তাড়াতাড়ি করে ওর ভাইকে আর রিয়াকে ওই আবার ভুলে গেছি, ওইটা যাই হোক ওইটার ভিতর ঢুকিয়ে দিয়ে উপরে ঢাকনা চাপা দিয়ে দেয়। তারপরে হয়তো বা জাপানিজ সেনারা খবর পেয়েছিল যে রিয়া এই বাড়িতে থাকে, তো ওরা অনেক বেশি ভাঙচুর চালায় কিন্তু কোথাও পায় না, তারপরে চলে যায়। তারপরে ওরা বের হয়ে আসে, রিয়ার ভাই রাকিব বের হয়ে আসার পরে ওর মা ওকে বলে যে তুমি একদম সাবধানে থাকবে, এখন যেহেতু ওরা চলে গিয়েছে মনে হয় না ওরা আর আসবে, তো তুমি রাকিবকে নিয়ে এখানে থাকবে, কোথাও বের হবে না, আর আমি এগুলো বিক্রি করে খাবার পেলেই আমি খাবার নিয়ে আসবো। তারপরে রাকিব আবার স্কুলে চলে যায়। এর পরের দিন রাকিব আবার স্কুলে চলে যায়, আর তখন রিয়া ওই যে অর্পিতার ভাই যে বইটা ওকে দিয়েছিল সেটা বের করে ওদের রাস্তার পাশে কোথাও একটা বসে পড়ে। ওখানে একজন বৃদ্ধ লোক বসেছিলেন। তো রিয়া তো পড়তে পারে না, রিয়া বইটা বের করে খালি উল্টাচ্ছে পাল্টাচ্ছে। পাশে যে বৃদ্ধ বসেছিল তিনি বললেন যে আ লিটল প্রিন্সেস। তো ও বললো যে কি, বললো যে বইটার নাম লিটল প্রিন্সেস। তো বললো যে রিয়া বললো আপনি পড়তে পারেন? বৃদ্ধা বললো হ্যাঁ আমি পড়তে পারি, আমি অনেক আগে পড়া শিখেছি, একটু একটু পড়তে পারি। তো রিয়া বললো আমাকে পড়তে শেখাবেন? তো ওই বৃদ্ধা বললো যে হ্যাঁ শেখাবো, সমস্যা নেই, আস্তে আস্তে অল্প অল্প করে শিখবে। তো অনেক খুশি ছিল, খুশি হয়ে বাড়িতে আসে। এই পর্যন্ত হলো রিয়ার কাহিনী। এখন আমরা কয়েকদিন আগে যাচ্ছি, গিয়ে হলো অর্পিতার কী হলো এদিকে আমরা একটু দেখব। অর্পিতার বাবা যে ওই কোরিয়ান আর্মি ফোর্সের আন্ডারে কাজ করতো, সেখানে তিনি কি করেছেন, তারা তো কোরিয়ান আর্মি ফোর্স হলেও তারা তো ছিল জাপানের আন্ডারে।
এখন যখন জাপান আর কোরিয়ার ভিতরে যুদ্ধ লেগে যায়, তখন অর্পিতার বাবা কি করে, জাপানের আন্ডারে কাজ না করে তাদেরকে ত্যাগ করে কোরিয়ান যে আর্মি ফোর্স সেখানে জয়েন করে। এবং সেখানে জয়েন করার কারণে যেহেতু ওর একটা সম্ভ্রান্ত ফ্যামিলি গ্রামের ভিতরে, তো সবাই জেনে গিয়েছে আর সবাই অনেক কি জানি বলো, ওর বাবার প্রশংসাও করতো যে অনেক ভালো কাজ করেছে, এই করেছে ওই করেছে, দেশের জন্য জীবন দিচ্ছে, অর্থাৎ ধরতে গেলে মুক্তিযোদ্ধা, যোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করবে। কিন্তু এই দিকে সবাই ওদেরকে তোল্লাই দিলে কি হবে, শেষ পর্যন্ত ওদেরকেও কিন্তু সাফার করতে হচ্ছে, অনেকটা সাফার করতে হচ্ছে। তার কারণ ওর যখন স্কুলে যেত অর্পিতা, ও তেমনিতেই ভালো স্টুডেন্ট, ব্রাইট স্টুডেন্ট, ওকে জাপানিজ টিচাররা মারধর করতো ওর নাম পাল্টে ফেলার জন্য। ওকে বলতো যে তোর বাবা চোর, তোর বাবা বিশ্বাসঘাতক, এতদিন আমাদের লবণ খেয়েছে, এতদিন আমাদের নুন খেয়েছে, এখন কি জানি বলে কোরিয়ান আর্মি ফোর্সের আন্ডারে জয়েন করেছে। তো তোর বাবার নাম যদি তুই রাখিস, তোর নাম যদি চেঞ্জ করে মানে জাপানিজ না করিস, তাহলে তোকে স্কুল থেকে বরখাস্ত করা হবে। তারপরে ও কিভাবে ওর বাবার টাইটেল চেঞ্জ করে ফেলবে, নিজের টাইটেল কীভাবে চেঞ্জ করে ফেলবে? তাহলে তোর বাবাকে অস্বীকার করা হয়, তখনও মানা করে দেয়, তখন ওর টিচার ওকে প্রচণ্ড মারে। ও টিচার বলে যদি 1 সপ্তাহের ভিতরে নাম চেঞ্জ না করে তাহলে নাকি পরিস্থিতি অনেক ভয়াবহ হবে। এরকম করে মারটার খেয়েও বাড়িতে আসে। বাড়িতে এসে তারপরের দিন ওর ভাইকে জবরদস্তি জাপানিজ সেনারা এসে তুলে নিয়ে যায় কেন? কারণ হলো ওর ভাই যেহেতু প্রাপ্তবয়স্ক এবং ওর বাবা যুদ্ধে যোগদান করেছে, তো ওরা সন্দেহ করছে যে বাবা যেহেতু গেছে তো ভাইকেও নিয়ে যাবে। তো ওদের টার্গেট হলো ভাইকে মেরে ফেলা বা কোনো জায়গায় আটকে রাখা বা অথবা জাপানের আন্ডারে কাজ করার জন্য বাধ্য করা, এইটুকুই। তারপরে অর্পিতাদের ঘরের জিনিসপত্র যা ছিল সব কিছু একদম বাইরে লন্ডভন্ড করে ফেলে রেখে দেয়। এদিকে গ্রামের লোকজন সবাই আটকানোর চেষ্টা করে, কিন্তু পারেনি, কারণ ওরা গুলি করে বা যে কোনোভাবে মেরে টেরে ওর ভাইকে নিয়ে চলে যায়। আবার এদিকে যে অর্পিতাকে ওর স্কুলের আরেকজন টিচার অফার করেছে, ওর ভাই চলে যাওয়ার কয়েকদিন কেটে যায়, এদিকে ওর মাকে নিয়ে ওর দুর্বিষহ দিন কাটছে। তো অর্পিতাকে ওর স্কুলের আরেকজন টিচার অফার করে যে তোমাকে স্কলারশিপ দিয়ে, তুমি যেহেতু ব্রাইট স্টুডেন্ট, তোমাকে স্কলারশিপ দিয়ে আমরা জাপানে নিয়ে যাবো এবং সেখানে গিয়ে তুমি পড়াশোনা কমপ্লিট করবে তারপরে তোমাকে এখানে টিচারের জব দেওয়া হবে, তুমি স্টুডেন্টদেরকে পড়াবে। তো অর্পিতা বলে যে ঠিক আছে, আসলে কি আমার এরকমটা হবে? বললো হ্যাঁ অবশ্যই হবে, তোমাকে একদম আমি আমার নিজের জিম্মায় নিয়ে গিয়ে তোমাকে এভাবে পড়াবো। এটা হলো অর্পিতা রাজি হয়ে গিয়েছে। তারপরে একদিন অর্পিতার সাথে রিয়ার দেখা হয়। অর্পিতা কখনো রিয়ার সাথে কথা বলতো না, কিন্তু এই যে এতটা হার্ড টাইম অর্পিতা পাস করেছে, তখন রিয়া ওকে অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছে, ওর সাথে ভালোভাবে কথা বলেছে এবং বুঝিয়েছে যে সব কিছু এক সময় ঠিক হয়ে যাবে। ওই যে বুড়ো লোকটার সাথে রিয়ার যেখানে দেখা হয়েছিল ওইখানে রিয়া বসেছিল, অর্পিতা এসে ওর পাশে বসে বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, জাপানে চলে যাচ্ছি, আর তুমি আমার ভাই সম্পর্কে চিন্তা করো না, আমার ভাই আজকে হোক বা কালকে হোক একটা না একটা সময় ঠিকই ফিরে আসবে, আর তুমি কখনো আমার ভাইয়ের ওয়াইফ হওয়ার চিন্তাও করো না, তোমার ক্লাস আর আমাদের ক্লাসের ভিতরে ম্যাচ হয় না, তো তুমি এটা থেকে দূরে থাকলেই ভালো হয়। তো রিয়া এটা শুনে মনে একটু কষ্ট পায়, কিন্তু ও একটু কি বলা যায়, এরকম আছে না যে তুমি যাই বলো না কেন ওরা মনে কিছু করে না, এই টাইপের মেয়ে। তো রিয়া কিছু মনে করে না, ও চলে আসে বাড়িতে। এদিকে রিয়ার মা এখনও আসেনি জিনিসপত্র বিক্রি করে, এদের তো খিদে লেগেছে প্রচণ্ড, এর ভাইয়ের, রিয়ার আর রাকিবের। তো রিয়া তো বড়, রিয়া ওর ভাইকে বলে যে কোনো চিন্তা করো না, সকাল হলেই দেখবে মা চলে আসবে, আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসবে, আমরা অনেক কিছু খাবো একসাথে, তুমি আমি মা মিলে অনেক কিছু খাবো, তুমি একদম চিন্তা করো না, এসব ঘুমাই। ও গিয়েছে ওর ভাইকে কোলের ভিতরে নিয়ে, ওর ভাই মানে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। এদিকে রাত তখন একটু যখন গভীর হয়েছে, তখন ওরা বাইরে যে বুট জুতোর শব্দ শুনতে পাচ্ছে, আর্মিরা যেরকম জুতোগুলো পরে এরকম জুতো শব্দ শুনতে পাচ্ছে, মানে অনেক জোরে 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 ধপ 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 শব্দ হয়ে ওদের ঘরের দিকে আসছে। তখন
ওদের একটু ঘুম ঘুম চোখে, রিয়া তখন চোখ খুলে তাকিয়ে বলছে কি হয়েছে, আশেপাশে কি হয়েছে, মানে ও বুঝতে বুঝতেই হঠাৎ করে আর্মির লোকজন এসে ওদের দরজা খুলে ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে রিয়াকে নিয়ে চলে যায়। আর ওর ভাই অনেক জোরে জোরে চেঁচাচ্ছিল যে কেউ এসো একটু সাহায্য করো, আমার বোনকে নিয়ে চলে গেল, কিন্তু কেউ আসেনি, কারণ সবাই জানে যে কারা এসেছে নিতে। আর যদি ওরা যায় আটকাতে তাহলে ওদের পরিস্থিতিও অনেক খারাপ হবে। তো যে যে যার যার মতো নিজ ঘরে নিজ জীবন বাঁচানোর জন্য উদ্যোগী হয়ে আর কেউ বাইরে আসেনি। তো রিয়াকে নিয়ে এইভাবে চলে যায়। আর ওর ভাই চেঁচাতে চেঁচাতে ওখানে পড়ে থাকে। রিয়াকে নিয়ে এসে এর একটা ট্রেনের কামরার ভিতরে ঢুকিয়ে দেয়। ট্রেনের কামরার ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে ও এখানে খেয়াল করে যে শুধুমাত্র ও না, ওর মতো আরও শয়ে শয়ে মেয়ে এরকম এই ট্রেনের কামরার ভিতরে আছে। ট্রেনের কামরাটা মানে এরকম কোনো সিট নেই বসার জন্য, শুধুমাত্র মালগাড়ি যেরকম থাকে মালগাড়ির মতো ওইখানে আর কি ওরা ওই যে ট্রেনের বগির ফ্লোরে বসেছে। তারপরে অর্পিতাকে যে টিচার বলেছিল যে ওকে জাপানে নিয়ে যাবে, তো সবাই মিলে ওরা জাপানে যাচ্ছিল। ওই দিনই সকাল হয়ে গিয়েছে, ওকে রিয়াকে তো রাত্রে এনে ট্রেনে ঢুকিয়ে দিল। আর সকাল হয়ে গিয়েছে, তো ওদের আর কি পিটি ক্লাস ছিল অর্পিতাদের। ও পিটি ক্লাসের ড্রেস পরেছে, পরে ওর টিচার বলল আজকে আমরা জাপানে যাচ্ছি সবাই মিলে, তো তুমিও চলো। তো ওকে ওর মাকে বলেছে, তারপরে যাদের যাদেরকে বলার দরকার ছিল সব কিছু গোছগাছ করে ও আর কি জাপানে যাবে, রেডি হয়ে গিয়েছে। এখন ওর টিচার বলে এই দিকে না, তোমাকে এদিক দিয়ে নিয়ে যাবো না, তোমাকে যেহেতু আমি আমার স্পেশাল নিয়েছি দায়িত্বে নিয়ে যাচ্ছি, তো আমি তোমাকে একটু অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবো, আমি আমার সাথে তোমাকে নিয়ে যাবো। তো ওর পিতাও মানে টিচারের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমার জীবন পাল্টে যাচ্ছে, আমি যেমন চাইছিলাম ঠিক তেমনটাই হবে, এখানে থেকে আমাকে আর এরকম জাপানিজ সেনাদের অত্যাচার সহ্য করতে হবে না। ওর পিতাকেও ওই টিচার নিয়ে এসে ওই ট্রেনের কামরায় ফেলে দেয়। এখন তো ওর পিতার মানে মাথায় আকাশ ভেঙে পড়েছে, আমি এখানে কেন, আমি তো আমার তো এখানে আসার কথা না, টিচারের আমার সাথে থাকার কথা, আমি অন্য মেয়েদের সাথে জাপানে যাচ্ছিলাম, আমাকে কেন এখানে আলাদা করে নিয়ে আসলো। ও অনেক চেঁচামেচি করে। আর ওখানে যারা গার্ডে ছিল অবশ্যই তারা জাপানিজ সেনা ছিল, তো তারা তো কোরিয়ান বুঝতো না, তো যারা স্কুলে পড়তো তারাই শুধুমাত্র জাপানিজ বলতে পারতো। তো যেহেতু অর্পিতা স্কুলে পড়েছে, তো অর্পিতা কোরিয়ান পারতো, সাথে সাথে জাপানিজ অনেক ভালো পারতো, তো ও জাপানিজে বলা শুরু করে ওই কী বলে ওই সৈনিককে যে আপনাদের ভুল হচ্ছে, আপনার রেকর্ডটা আরেকবার চেক করুন, আমার এখানে আসার কথা না, আমি হলো এই অমুক টিচারের সাথে আমার জাপানে যাওয়ার কথা। তখন ওই জাপানিজ টিচার বলে চুপ করো, ওই তারপরেও চুপ করে না, কারণ কীভাবে চুপ করবে, ওর এক জায়গায় যাওয়ার কথা ছিল আরেক জায়গায় চলে এসেছে। তারপরেও জাপানিজ সেনা ওর পেটে লাথি মারে, লাথি মেরে কামরার ভিতরে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপরে ও যখন ওখানে গিয়ে বসে কান্না করছিল প্রচণ্ড অর্পিতা, তখন রিয়া বলে যে তুমি এখানে, তোমার তো জাপানে যাওয়ার কথা ছিল। তখন অর্পিতা কিছু বলে না, চুপচাপ ট্রেনের বাইরে এইভাবে তাকিয়ে থাকে। ট্রেনের বাইরে বলতে ট্রেনে তো কোনো দরজা নেই, যেখানে ট্রেনে তো কোনো জানালা নেই, অবভিয়াসলি দরজা আছে, এই দরজার ফাঁকা দিয়ে একটু ফাঁকা ছিল জায়গাটা, ওই ফাঁকা দিয়ে আর কি বাইরে দেখা যাচ্ছিল কোন রাস্তা দিয়ে ওরা যাচ্ছে। যেহেতু সেটা উইন্টার টাইম ছিল, তো স্নোফলের কারণে পুরো এলাকাটা একদম সাদা হয়ে আছে। আর ওরা সব মেয়েরা ওখানে বিমর্ষভাবে বাইরের দিকে তাকিয়ে আছে, সাদা রাস্তার ভেতর দিয়ে ওরা যাচ্ছে, ওরা দেখছে স্নোই রোডের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে, ওরা সেটা দেখছে। গাড়িটা অনেকক্ষণ চলার পরে একটা জায়গায় এসে থামে। তারপরে সব মেয়েদেরকে ওই ট্রেন থেকে নামানোর পর ওদেরকে একটা বিশাল বড় বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িটা এরকম যে তুমি দেখতে পাচ্ছ এই বাড়িটা, কিন্তু ভিতরে কি আছে তুমি দেখতে পাচ্ছ না। বাড়িটার চারপাশে গাছপালা, আর উইন্টার টাইমে গাছের পাতাগুলো একটু ঝরা ঝরা ছিল। আর প্রচণ্ড উঁচু করে দেওয়াল দেওয়া, মানে ওয়ালটা এত উঁচু দেওয়া যে তুমি চাইলে ওখান থেকে বের হয়ে আসতে পারবে না, যে তুমি দেয়াল টপকে চলে আসবে এইভাবে আসতে পারবে না, তোমাকে দরজা খুলেই আসতে হবে। আর দরজাতে তো গার্ড থাকে সবসময়ই, তো তোমার ওখান থেকে বের হওয়ার কোনো চান্স নেই। ওদের সবাইকে ঠেলে ঠেলে ওই বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সব মেয়েদেরকে।
সবাই অনেক কান্নাকাটি করছিল, অনেকে যেতে চাইছিল না, কিন্তু অর্পিতা হয়তো বা কোনোভাবে বুঝতে পেরেছিল যে ওর জীবন অনেক বড় একটা টার্ন নিতে চলেছে। ও একদম মানে থমকে গিয়েছিল, ওর সারা পৃথিবী যেন থেমে গিয়েছে। ও কিচ্ছু বলছে না, জাপানিজ সেনা ওকে যেভাবে নিয়ে যাচ্ছে ও সেইভাবেই যাচ্ছে। তারপরে ওখানে নিয়ে গিয়ে ওদেরকে কি করা হয়, ছোট্ট ছোট্ট খোপের ঘর, কেমন আমি কিভাবে বললে তোমরা বুঝবে, একদম ছোট ছোট গ্রাম অঞ্চলে পায়রার খোপ আছে না, ওই রকম যে পায়রাটা শুধুমাত্র একটু গিয়ে বসতে পারে এরকম যে ঘরগুলো, এইরকম ঘরের ভিতরে এক একজনকে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ যতগুলো মেয়ে ততগুলো ঘর, প্রত্যেকটা ঘর এক একজনকে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দিয়ে ঘরের সামনে একটা করে নেম প্লেট লাগানো হয়, নেম প্লেট, নাম্বার প্লেট লাগানো হয়। তারপরে দরজা লাগিয়ে দিয়ে ওরা চলে আসে, জাপানিজ সেনারা চলে আসে। অ্যাকচুয়ালি ওদেরকে আনা হয়েছিল কেন সেটা তোমরা বুঝতেই পারছো। যারা যুদ্ধ করে, তো জাপানিজ সেনারা, তারা মাসের পর মাস বাড়ি যেতে পারে না, তাদেরও কমফোর্টের প্রয়োজন আছে। অ্যাজ কমফোর্ট উইমেন তাদেরকে আনা হয়। এভাবে তারা তাদের জীবন চলতে থাকে। কিন্তু তারা তো প্রেগনেন্ট হতে পারবে না, তাই তাদেরকে কি করা হতো, প্রত্যেকটা মেয়েকে পিরিয়ডের টাইমে ইউজ করার জন্য কাপড় দেওয়া হতো, আর গর্ভনিরোধক ঔষধ, সম্ভবত আমি ঠিকই বলেছি, দেওয়া হতো। তো সবাই ওটা নিত, নিয়ে যদি ওরা এটা না খেত তাহলে ওদেরকে জোর করে খাওয়ানো হতো। তো একদিন ওদেরকে এরকম ওষুধ দিচ্ছিল আর কাপড় দিচ্ছিল, তখন রিয়া আর অর্পিতা একজন আরেকজন মানে লাইনে দাঁড়িয়ে ওদেরকে এই ওষুধ আর কাপড়গুলো দেওয়া হতো। তো রিয়া আর অর্পিতা একজন আরেকজনের পাশাপাশি দাঁড়িয়ে যায়। তো ওর রিয়া কী করে, কাপড় আর ওষুধটা নেওয়ার পরে ওই যে ওদিকে আবার আমরা যেমন সালাম দিই বা নমস্কার এরকম বলি, তো ওদিকে আবার এরকম বোয়িং বলে এটাকে নাকি, এরকম মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা হয়। রিয়া ওই মহিলাটাকে, যে মহিলাটা এগুলো ডিস্ট্রিবিউট করছিল, ওই মহিলাটাকে এইভাবে মানে সম্মান প্রদর্শন করে। এটাও অর্পিতার অনেক গায়ে লেগে যায়। যে তারপরে ওখান থেকে চলে আসে, এসে অর্পিতা ওকে টানতে টানতে একটা কর্নারের থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে তোমার এই জীবনটা অনেক ভালো লাগছে, তুমি কিভাবে মহিলাকে এতটা সম্মান প্রদর্শন করতে পারলে, তোমার আরও বেশি ওষুধ দরকার, তুমি আমারটাও নিয়ে নাও, আমার দরকার নেই, এই ওষুধ কাপড় এগুলো আমার দরকার নেই, তুমিই রাখো। আর খবরদার এর পরবর্তীতে আমি যদি দেখি যে তুমি ওই মহিলাকে এইভাবে সম্মান প্রদর্শন করেছো, তাহলে পরিস্থিতি অনেক খারাপ হবে। এখন এদের ভিতরে যে কনভারসেশন হচ্ছিল, আর তখন ওই যে জাপানিজ মহিলাটা যে কিনা ওষুধগুলো ডিস্ট্রিবিউট করেছে, সে দেখে ফেলেছে এখন এই তো এর ওষুধ একে দিয়ে দিয়েছে। তারপরে কি করে, রাত্রেবেলা অর্পিতার ঘরে রিয়াকে নিয়ে যায় ওই মহিলা, আরও দুজন সৈনিককে নিয়ে যায়, নিয়ে গিয়ে অনেক জোর করে ওকে ওষুধ খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতে ওষুধ খাওয়াতে পারে, কারণ ওকে ওর মুখে যত জোর করে ঢেলে দিচ্ছিল, দুইজন জাপানি সৈনিক ওর দুই হাত ধরেছিল, আর ওই মহিলাটা যে কিনা ওদের কন্ট্রোলে ছিল, এই মহিলা ওর মুখে জোর করে ওষুধ ঢেলে দিচ্ছিল, তারপরে ও খাচ্ছিল না, ও বারবার মুখ থেকে ফেলে দিচ্ছিল। ওটা এত জোরাজুরি করে যে ওর মুখ কেটে গিয়ে ঘা হয়ে ওখানে ইনফেকশন হয়ে যায় মুখের ভিতরে, এত জোরাজুরি করে, তারপরে ও খায়নি। তখন জাপানিজ মহিলা যে কিনা ওদের ইনস্ট্রাক্টর ছিল, সে বলে যে রিয়াকে বলে যে তোমার বান্ধবী হয় না কি হয়, তোমার পরিচিত হয়, ওকে বোঝাও, যদি বাঁচতে চাও তাহলে বোঝাও, আর ও যদি ওষুধ না খায় ও তো মরবে, সাথে সাথে তুমিও মরবা। তখন রিয়া ওকে অনেক বোঝায়, তারপরেও কোনো কাজ হয় না। তারপরে জাপানিজ মহিলাটা বলে যে কালকে সকাল পর্যন্ত সময় আছে, যদি তুমি ওকে বোঝাতে পারো, ওষুধ খাওয়ানোর জন্য রাজি করতে পারো, তাহলেই তোমাদের মুক্তি, তাছাড়া তোমাদের দুজনকে মেরে ফেলা হবে, এটা কোনো ব্যাপার না আমাদের জন্য, বাঁচতে চাইলে ওকে ওষুধ খাও। তারপর জাপানিজ মহিলা কী করে, রিয়াকে অর্পিতার ঘরে রেখে চলে যায়। তখন রিয়া অর্পিতাকে বলে যে তুমি খাচ্ছ না কেন, ওষুধ খাও, খেয়ে নাও। রিয়া তো একটু সফট গার্ড, ও অর্পিতার মতো এতটা তেজি সাহসী না, একটু ভীতু টাইপের, ও বাঁচতে চায়, ওর নিজ দেশ কোরিয়াতে আবার ফেরত যেতে চায়, এইরকম আশা নিয়ে ও আছে,
যে একটা না একটা সময় আমি অন্তত কোরিয়াতে ফেরত তো যাবো, আমার মাকে আমার ভাইকে আমি দেখতে তো পারবো। কিন্তু অন্যদিকে অর্পিতা তো অনেক তেজি, রাগী মেয়ে, ও কোনো কিছুর পরোয়া করে না, ও এখানেই ওদের বিরুদ্ধে যাচ্ছে আর কি। কারণ ওর যেটা ভালো লাগে না ও মুখে মুখে বলে দেবে। আমরা বলি না সোজা সাপটা, কোনো কিছুর কেয়ার করে না, নিজের মতো চলে, সেরকম। তো তখন অর্পিতা রিয়াকে বলে যে তোমার কোনো অধিকার নেই আমার সাথে এইভাবে কথা বলা, তুমি এইভাবে কথা বলছো, তুমি ভুলে গেছো তুমি কি ছেলে, আর তুমি এখানে এসেছো আমাকে কমান্ড করতে, তোমার কমান্ড আমি মানবো কেন? তখন রিয়া অনেক রেগে গিয়ে ওকে ঠাস করে একটা চড় মারে। তখন অর্পিতা একদম থমেরে যায়। রিয়া বলে যে তুমি হয়তো বা ভুলে যাচ্ছ, তুমি ছিলে অনেক উঁচু ক্লাসের একটা মেয়ে, ছিলে তুমি, এখন নেই। এখন এখানে আমরা 250-300 মেয়ের যেই অবস্থা, তোমারও তাদের থেকে কোনো অংশে বেশিও না, কোনো অংশে কমও না। এখানে তোমার এই হাই ক্লাসের কথাবার্তা চলবে না, যেমনভাবে আছো তেমনভাবেই থাকো। আর তুমি হয়তো বা বাঁচতে চাও না, কিন্তু আমি চাই, আমি আমার দেশ কোরিয়ায় ফেরত যেতে চাই এবং আমি যাব। তোমার জন্য আমি মরতে পারবো না। সকালবেলা ওরা ওষুধ নিয়ে আসলে ওষুধ খেয়ে নেবে। এটা বলার পরে অর্পিতা একদম চুপ হয়ে গিয়েছে, কারণ ও বুঝতে পেরেছে যে আসলেই ওর যে তেজি স্বভাব সেটা এখানে চলবে না। রিয়াও তখন শান্ত হয়ে যায়, হয়ে ওরা দুইজন ওই ছোট্ট রুমের 2 কর্নারে বসে আপন মনে ভাবতে থাকে। রাত যখন অনেকটা গভীর হয়ে গিয়েছে, প্রায় ভোর হব সময়, তখন হঠাৎ করে রিয়ার চোখ খুলে যায়। রিয়া একটু ঘুমিয়ে পড়েছিল মাঝখানে, চোখ খুলে ও দেখে অর্পিতা নেই রুমে। অর্পিতাকে না দেখতে পেয়ে অনেকটা প্যানিক আউট হয়ে যায় যে কোথায় গেল, একটু আগে তো এখানেই ছিল, এখন তো ওই ইনস্ট্রাক্টর তো আমাকেই মেরে ফেলবে, বলবে হয়তো আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছে। ও আর 7-5 না ভেবে সাথে সাথে রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। বের হয়ে দেখে যে যে দরজায় যে গার্ড থাকে তিনি ঘুমিয়ে আছে। ও বের হয়ে যায় ওখান থেকে। বের হয়ে ও জোরে জোরে অর্পিতার নাম ডাকতে থাকে আর দৌড়ে দৌড়ে ওকে খুঁজতে থাকে যে কোথায় গেল, অন্তত ওর জন্য আমি মরবো না, আমি বাঁচতে চাই, ওর যা ইচ্ছা হোক, অন্তত আমি যেন বেঁচে থাকি। এই কথা মনে মনে বলতে, এই কথা জোরে জোরে বলছিল, কিন্তু মনের ভিতরে ও চাইছিল যেন অর্পিতাও ভালো থাকে, কারণ ও এমনিতে সফট হার্টেড মেয়ে, কারো ক্ষতি চাইতেই পারে না। অনেকটা দূর আসার পরে অর্পিতাকে রিয়া দেখতে পায়। অর্পিতা হাতে বড় একটা পাথর নিয়েছিল, পাথরটা একটা নদীর ওপরে ফেলছিল কেমনভাবে, যেহেতু এটা উইন্টার টাইম ছিল আর এদিকে যেহেতু স্নোফল হয়, আমি আগেই বলেছি, পুরোটা নদী না জমাট বেঁধে যায়। জমাট বাঁধে, এটার ভিতরে আবার পার্থক্য আছে। জমাট বাঁধে কিভাবে, পুরোটা নদী ধরে জমাট বেঁধে গিয়েছে, হঠাৎ করে করে মাঝখানের জায়গায় কোনো জায়গায় বরফটা এতটুকু পুরু থাকে, কোনো জায়গায় এতটুকু একদম পাতলা হয়ে যায়। তো তুমি যখন পুরো জায়গাটা দিয়ে হাঁটবে তখন তো তোমার কিছু হবে না, তুমি পড়বে না, কিন্তু যখনই পাতলা জায়গাটা দিয়ে হাঁটবে ওটা বরফের স্তরটা ভেঙে তুমি মানে পানিতে পড়ে যাবে, আর পানিতে একদম ফ্রিজিং থাকে, ওই পানিতে তুমি 1 মিনিটও বেঁচে থাকতে পারবে না, মৃত্যু অবধারিত। মানে বরফের নিচে তো ওয়াটার ফ্লো থাকেই, তো ওই ফ্লোয়ের সাথে তুমিও ভেসে যাবে। তাই অর্পিতা যেহেতু বুদ্ধিমতী মেয়ে, ওই রকম হাতে বরফ নিয়ে বা পাথর নিয়ে এরকমভাবে জোরে জোরে মারছিল নদীর উপরে, যেখানে বরফটা পড়ার পরেও ভাঙছিল না ও সেখানে যাচ্ছিল, আবার যেখানে পড়ার পরে ভেঙে যাচ্ছিল সেই রাস্তা বাদ দিয়ে অন্য জায়গায় যাচ্ছিল, এইভাবে হাঁটছিল। হাঁটতে হাঁটতে ও শুনতে পায় পেছনে যে রিয়া ওকে ডাকছে। তখন অর্পিতা কী করে, জোরে বরফটা মারার পরে এক জায়গায় গিয়ে ওটা ভেঙে যায়। তখন অর্পিতা ভাবে যে রিয়া যেহেতু এসেছে, তার মানে তার পেছনে পেছনে জাপানিজ সৈনিকরাও আছে, তা আমাকে আবার ফেরত নিয়ে যাবে, আমি ওদের কাছে ফেরত যাওয়ার থেকে আমার মরে যাওয়া ভালো। তো ও কী করে, দৌড়ে ওই যেখানে ভেঙে গিয়েছে বরফটা সেখানে চলে যায়। এদিকে রিয়াও দৌড়ে এসে ওকে ধরে ফেলে, কারণ ও দেখেছে যে বরফটা ওখানে ভেঙে গিয়েছে, তো ওর পিতা যদি ওখানে যায় তো ও তো ভিতরে পড়ে গিয়ে মারা যাবে। আর রিয়া যেটা জানতো না, আসলেই 2জন জাপানি সৈনিক ওদেরকে তাড়া করতে করতে ওখানে পৌঁছে গিয়েছে। তখন রিয়া জোর করে অর্পিতাকে জড়িয়ে ধরে কোনো রকমে টেনে হেঁচড়ে নিয়ে আসে পারে, আর এদিক দিয়ে জাপানের সৈনিকরাও চিল্লাতে চিল্লাতে ওদেরকে এসে ধরে ফেলে। তখন অর্পিতা বলে যে তুমি ওদেরকে ডেকে নিয়ে এসেছো না,
তুমি জানতে যে আমি চলে এসেছি, তুমি ইচ্ছা করে ওদেরকে ডেকে নিয়ে এসেছো যাতে ওরা আমাকে আবার ওই হেলে ফেরত নিয়ে যেতে পারে। ওই জাহান নামে আমি আর যেতে চাই না। তারপরে জাপানি সৈনিকটা কী করে, ওদের দুইজনের চুলের মুঠি ধরে পুরো রাস্তা টানতে টানতে নিয়ে যায়। ওদেরকে হেঁটেও নিয়ে যায়নি, পুরো রাস্তা চুলের মুঠি ধরে টানতে টানতে ওই জায়গায় ফেরত নিয়ে যাওয়ার পরে দুইজনকে দুই রুমে বন্দি করে দিয়েছে। এখন ওদের রুম যেহেতু পাশাপাশি ছিল, রিয়া দরজার পাশ দিয়ে টোকা দিয়ে ওকে জিজ্ঞাসা করছিল যে অর্পিতা তুমি ভালো আছো, তোমার কষ্ট হচ্ছে, তোমার মুখে লাগছে, তোমার মুখে তো ঘা হয়ে গিয়েছে, তোমার চুলের মুঠি ধরে নিয়ে আসলে তোমার অনেক কষ্ট হয়েছে না, তুমি তো এরকম সিচুয়েশন আগে কখনো পড়োনি। তখন অর্পিতা আর মনে হয় যে আসলে রিয়া একটা সফট হার্টেড মেয়ে, হয়তো বা ওকে আগে নেগলেক্ট করেছে কারণ ও একটু নিচু ক্লাস থেকে বিলং করতো বলে। তবে এখনও বুঝতে পারছে যে এমন একটা সিচুয়েশনে ও আসলে রিয়ার মতো একটা বান্ধবী পেয়ে কৃতজ্ঞ, রিয়ার প্রতি কৃতজ্ঞ, কারণ রিয়া ওকে সবসময় সাপোর্ট করে গিয়েছে। তারপরে ওইভাবে ওদের দিন চলতে থাকে। এদিকে অর্পিতা ওষুধ নেয়নি, অর্পিতার মুখের যে ঘাগুলো ছিল সেগুলো ইনফেকশন হয়ে ক্যান্সারের পর্যায়ে চলে যায়। ও মুখে কিচ্ছু খেতে পারতো না। তো একদিন ওদের যে পিরিয়ডের কাপড়গুলো ছিল ওগুলো গরম পানি দিয়ে ধোয়ার ব্যবস্থা ছিল ওইখানে, তো ওইখানে গরম পানি দিয়ে ধুয়ে মেলে দেওয়ার পরে ওরা একটু রোদ এসেছিলো কোনো কর্নারের দিকে, তো ওখানে রিয়া অর্পিতাকে নিয়ে বসেছে। রিয়া বলে তুমি এখানে একটু বসো, তোমার ভালো লাগবে রোদে বসতে। এদিকে চারপাশে তো বরফ পড়তেই থাকে, রাত্রের দিকে প্রায়ই বরফ পড়ে। ওখানে হঠাৎ করে আরেকটা মেয়ে আসে, এই মেয়েটার নাম ধরো দিলাম লিলি। হঠাৎ করে লিলি আসে। লিলি খুবই চার্মিং মেয়ে, মানে ও প্রচণ্ড কথা বলতে ভালোবাসে, প্রচণ্ড মজা করতে ভালোবাসে। ও এমন একটা সিচুয়েশনে এসেছে, তারপরে ও মজা করা ছাড়েনি। ও প্রত্যেকটা বিষয়ের ভিতরে মানে খোঁজার চেষ্টা করতো কীভাবে বললে অন্যরা মজা পাবে, কীভাবে কথা বললে আমি অন্যদেরকে একটু শান্তি দিতে পারবো, এরকম একটা সিচুয়েশনের ভিতরে একটু হাসাতে পারবো এরকম। লিলি আবার ওদের যে একটু বড় ছিল, ধরো এদের এভারেজ এজ 15 আর লিলি ধরো 18 এমন। লিলি কী করেছে, লিলি আবার ওই যে খাবার দাবার যেখানে ডিস্ট্রিবিউট করা হয় সেখানের আন্ডারে ওই সেকশনের আন্ডারে ছিল। তো ও কী করেছে, লুকিয়ে পলিথিনের একটা ব্যাগে একটা প্যানকেক নিয়ে এসেছে। প্যানকেকটা নিয়ে এসে ও যখন দেখলো যে আশেপাশে কোনো লোকজন নেই, রিয়া আর অর্পিতা ওখানে বসে আছে, ও কিন্তু আগে কখনো রিয়া অর্পিতার সাথে কথাও বলেনি, তাও দৌড়ে এসে ওদের এখানে বসে তারপরে প্যানকেকটা বের করে ওটা 3 ভাগ করেছে। 3 ভাগ করে ও একটা নিয়েছে, লিলি একটা রেখেছে, রিয়াকে আর অর্পিতাকে দিয়েছে। তখন রিয়া তো খাচ্ছে কিন্তু অর্পিতা খাচ্ছে না। তখন লিলি বললো, রিয়াকে জিজ্ঞেস করলো ওর কি পছন্দ হয়নি। তখন রিয়া বললো যে না, ওর মুখে ঘা হয়ে গিয়েছে, ও খেতে পারছে না। তখন লিলি কী করলো, অর্পিতার প্যানকেকটা নিয়ে নিল। সরি, প্যানকেক না, ওটা ড্রাই কেক ছিল। নো প্রবলেম। তো ওই যে ড্রাই কেকটা এরকম দাঁত দিয়ে চিবিয়ে ও গুঁড়ো গুঁড়ো করে দেয়, গুঁড়ো গুঁড়ো করে তারপরে ওর মুখের সামনে নিয়ে গিয়ে দেয়, অর্পিতার মুখের সামনে, বলে যে এবার তুমি খাও, এবার তুমি খেতে পারবে। তো অর্পিতা অনেক প্লেজড হয় ওর ব্যবহারে এবং ও খায়, আর ওর চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে। ওর মনে পড়ে যায় যে এইভাবে অনেক দিন ওকে কেউ খাওয়ায়নি, মুখে তুলে ওকে কেউ খাওয়ায়নি, অনেক দিন হয়ে গিয়েছে, ওর মার সাথে ওর দেখা হয়নি। তারপরে ওরা খাচ্ছিল, এমন সময় সাইরেন বেজে যায়, অর্থাৎ ওদের রুমে যাওয়ার সময় হয়ে গিয়েছে, জাপানিজ সেনাদের আসার সময় হয়ে গিয়েছে। তো ওরা তাড়াতাড়ি করে ওদের রুমে চলে যায়। এভাবে দিন চলতে থাকে। যখন রাত হয়ে যেত, সবাই ঘুমিয়ে যেত, ওদের প্রত্যেকটা রুমে এক একটা করে লণ্ঠন, হ্যারিকেন দেওয়া হতো। হ্যারিকেন দেওয়া হতো। তো লিলি আর রিয়া কী করতো, ওদের হ্যারিকেন নিয়ে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে অর্পিতার রুমে চলে আসতো, বা অর্পিতা বা লিলি অনেক সময় রিয়ার রুমে চলে আসতো। এসে ওরা তিনজন অনেক গল্প করতো, মানে ওরা ওই সিচুয়েশনের ভিতরে ওদের জীবনের একটু সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করতো। এইভাবে গল্প করতে করতে একদিন লিলি বলল যে আমি আমার গ্রামকে অনেক মিস করছি, ওখানের মানুষজনকে অনেক মিস করছি, আমি এভাবে সবার সাথে অনেক মিলেমিশে ছিলাম, তারপরে ফিল্ডে মাঠে অনেক দৌড়াদৌড়ি করতাম, আমার বান্ধবীদের সাথে খেলা করতাম, সেগুলো অনেক মনে পড়ে। আর এদিকে ওর
রিয়া বলছিল যে আমি আমার মায়ের হাতের স্পাইসি নুডলস অনেক মিস করি, আমার সেটা খেতে অনেক ইচ্ছে করে। জানি না মায়ের সাথে আর দেখা হবে কি না, তবে আমি আশায় আছি দেখা হবে। দেখা হলে আমি, আমার ভাই রাকিব আর আমার মা মিলে স্পাইসি নুডলস খাবো একসাথে। আর অর্পিতা বলে যে এখানে অনেক ঠান্ডা, আমি আমার মায়ের বানানো সেই তুলোর তৈরি যেই ব্ল্যাঙ্কেটগুলো সেটা অনেক মিস করছি। আমার মা অনেক ভালো বানায়, আমার মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। এরকমভাবে বলতে বলতে ওরা অনেকটা ইমোশনাল হয়ে যায়। তারপরে হঠাৎ করে কোন একটা কথা ওঠে আর লিলি প্রচণ্ড জোরে হাসি দিয়ে ওঠে, তখন এরা বলে চুপ করো, আশেপাশে মানুষজন উঠে যাবে। তো লিলি চুপচাপ থাকে, তারপর বলে যে অনেক সকাল হয়ে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় ভোর হয়ে যাচ্ছে, তোমরা যার যার রুমে চলে যাও। তারপরে ওরা যার যার রুমে চলে আসে। এখন যে ছোঁয়াচে রোগগুলো যে হয়, কোনো একটা জাপানিজ ট্রেনার শরীরে সেরকম ছোঁয়াচে রোগ ছিল। এখন লিলি তার সাথে থাকতো ওই জাপানিজ ট্রেনার সাথে। লিলির শরীরেও ওই রোগটা দেখা দেয়, সারা শরীরে কালো কালো, শরীরে কালো 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 ছোপ ছোপ পড়ে গিয়েছিল। তো ওই যে যাতে ওদের যে ইনস্ট্রাক্টর ছিল না, ও কী করতো, লিলিকে ওষুধ দিত এই দাগের জন্য, কিন্তু কোনো কাজ হতো না। একদিন রিয়া আর অর্পিতা জিজ্ঞাসা করে, কী রে তোর তো মানে সরি, তোমাকে যে ওষুধগুলো দিচ্ছে এটা কি তোমার কাজ হচ্ছে? বলছে না, কোনো কাজ হচ্ছে না, যেমন আছে তেমনই, তো আরও বাড়ছে আগের যে। তারপরে ওরা আবার যার যার মতো যে যে যার যার স্থানে চলে যায়। এরকম প্রতিদিন দেখা হয়, প্রতিদিন একটু একটু কথা হয়, কিন্তু লিলির সেই যে রোগ সেটা কোনো মতেই সারছিল না, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। তারপরে একদিন ওদের সবাইকে আর কি যেখানে গোসল করে ওরা, ওইখানে দাঁড় করানো হয়, দাঁড় করিয়ে বলা হয় যে সবার কাপড় খোলো, অর্থাৎ তোমার ভিতরের পোশাক যেটা সেটা থাকবে, কিন্তু উপরেরটা তুমি খুলে ফেলবে। তো ওরা খুলে ফেলার পরে ওরা সবার বডি ভালোভাবে চেক করে যে আর কারো শরীরে এটা হয়েছে কিনা। তো আর কারো শরীরে হয়নি, শুধুমাত্র লিলির শরীরে হয়েছে। তখন ইনস্ট্রাক্টর বলে যে এসব তোমাকে আলাদা করে নিয়ে যাওয়া হবে। তো ওকে ওইখানেই টানতে টানতে, ধরো সব মেয়েরা একটা সাইডে দাঁড়িয়ে আছে, ওখান থেকে 7-8 মিটার দূরে নিয়ে গিয়ে লিলিকে দাঁড় করা হয়, দাঁড় করিয়ে গুলি করেছে, শেষ, মেরে দিয়েছে। এটা দেখে তো অর্পিতা রিয়া একদম শকড, যে কী করলো, জল জ্যান্ত মেয়েটাকে এইভাবে মেরে ফেললো সবার সামনে, সবার একদম গুজবাম্পস হয়ে গেছে, শরীরে লোম দাঁড়িয়ে গিয়েছে, এরকম অবস্থা। রিয়া আর অর্পিতা অনেকটা মানে ডিপ্রেশনে চলে যায় এটা দেখার পরে। এরপরে সবাইকে গোসল করানোর পরে কয়েকজন মেয়েকে বাছাই করা হয়, বাছাই করে ওদেরকে নার্সদের পোশাক পরানো হয়। এরকম 6-7 জনকে, রিয়া অর্পিতা আরও কয়েকজন ছিল ওদের সাথে, ওদেরকে নার্সের পোশাক পরানো হয়। পিছনে 2-3 জন জাপানিজ সৈনিককে দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপরে ওদেরকে একটা ছবি তোলা হয়, ছবি তুলে তারপরে যার যার ঘরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এখন অর্পিতা হঠাৎ করে, হয়তো ওর কোনো প্রয়োজন ছিল ওই জন্য ঘর থেকে বের হয়েছিল, বের হওয়ার পরে ও টেবিলের উপরে দেখে যে ওদের ছবিটা ওখানে পড়ে আছে। তো অর্পিতা হঠাৎ করে খেয়াল হয় যে কেন ছবিটা ওখানে পড়ে আছে। ও কাছে গিয়ে যখন দেখে, ও তো জাপানিজ পড়তে পারতো, ও গিয়ে দেখে ওখানে লেখা আছে যে স্বেচ্ছাসেবিকা, অর্থাৎ যুদ্ধে যারা আহত হয়েছে তাদেরকে সেবা করার জন্য ওদেরকে এখানে আনা হয়েছে। ও তো মানে কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে, ওদেরকে আনা হয়েছে এক কারণে, কিন্তু মানে সমাজের কাছে ওদেরকে কি বলে এটাকে, কিন্তু সমাজের কাছে ওদেরকে সাবমিট করা হচ্ছে আলাদাভাবে। তো ও আবার ওর জামার ভাঁজের ভিতরে এটা লুকিয়ে ফেলে, ছবিটা লুকিয়ে ফেলে। রিয়া আর কি ওর ঘরে আসে, অর্পিতার ঘরে আসে, এসে বলে যে আমি তোমাকে একটা বই দেব। ওই যে ওই বইটা ওর ভাই দিয়েছিল, রিয়ার ভাই, অর্পিতার ভাই রিয়াকে দিয়েছিল, ওই বইটা এখনও পর্যন্ত ওর জামার ভাঁজে আছে, আর এখনও পর্যন্ত ধরা পড়েনি। তো বলে যে তুমি আমাকে পড়তে শেখাবে। তারপর অর্পিতা বলে যে তুমি এই বইটা কোথায় পেলে? তো অর্পিতা বলে যে রিয়া বলে যে হ্যাঁ পেয়েছি এক জায়গায়। তো অর্পিতা বলে কোথায় পেয়েছো বলো। বলো কারণ এই বইটা আমি পড়েছি, এটা আমি চিনি, এটা আমার বই, তুমি কোথায় পেয়েছো এটা? তো তখন অর্পিতা বলে, রিয়া বলে যে এটা তোমার ভাই আমাকে দিয়েছে। তো রিয়া বলে যে তোমার তো অনেক শখ ছিল না তুমি স্টুডেন্টদেরকে পড়াবে, তুমি টিচার হবে, তো ধরো আমি তোমার প্রথম স্টুডেন্ট, তুমি আমাকে পড়াও, শেখাও কীভাবে লিখতে হয়। তখন ওখানে লুকিয়ে লুকিয়ে ওরা একটু একটু পড়তো,
দুজনে মিলে, অর্থাৎ রিয়াকে অর্পিতা পড়াতো, রিয়াকে অর্পিতা শেখায় কীভাবে নিজের নাম লিখতে হয়, অর্পিতার নাম লিখতে হয়, ওর মা বাবার নাম, ভাইয়ের নাম, এরকম 4-5টা নাম শুধু লেখা শেখায়। তো এইভাবে 2জন বান্ধবী আবার 3জন থেকে 2জন হয়ে গেল। কিছুদিন পরে জাপান আর কোরিয়ার যুদ্ধের ভিতরে জাপান একটা অনেক বড় একটা জয় আসে জাপানে, সবাই অনেক খুশি ছিল, তোর একটা পার্টি থ্রো করে। তো তখন বলা হয় যে ওই যে মেয়েরা যারা ছিল ওইখানে ওদের ভিতর থেকে ওয়েটার হিসেবে নেওয়া হয় আর কি, আর সব মেয়েরা ওই পার্টিতে জয়েন করে। তখন রিয়া তো কিছু মনে করেনি, ও একটু সাদাসিধে টাইপের। তো অর্পিতার মনে হয় যে আমরা এতদিন হলো এখানে এসেছি, এর ভিতরে অনেক পার্টি হয়েছে কিন্তু আমাদেরকে কখনো ডাকেনি, আজকে এই পার্টিতে কেন ডাকা হলো। রিয়ার অর্পিতার জামার ভিতরে কাকু মানে ছবিটা আগে থেকেই ছিল। তো অর্পিতা রিয়াকে বলে যে রিয়া একটু সাবধানে থেকো, আমার কেন জানি না ভালো লাগছে না এদের আচার ব্যবহার। তারপরে পার্টি শেষ হয়ে যায়। পার্টি শেষ হওয়ার পরে যখন এরা সবাই বাড়ি যাচ্ছিল, ওই যে ইনস্ট্রাক্টর ছিল যে মহিলা, আর তার সাথে যে কয়েকজন মেয়ে ছিল যারা কিনা এদেরকে কন্ট্রোল করতো, অর্পিতা খেয়াল করে যে ইনস্ট্রাক্টরের সাথে ওই মেয়েগুলো ওরা এদের সাথে আসছে না। যখন এরা বাড়ি ফিরছে ওরা অন্য রাস্তায় যাচ্ছে। তখন রিয়ার মনে সন্দেহটা আরও গাঢ় হয়। ও অর্পিতাকে টেনে নিয়ে, অনেক মেয়েরা যেহেতু যাচ্ছিল তো ওদের ভিতরে ওদের দুজনকে আলাদা করে খেয়াল করেনি ওরা। অর্পিতা রিয়াকে টেনে নিয়ে একটা সাইডের দিকে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে যে দাঁড়াও, তুমি খেয়াল করেছো ওরা কিন্তু আমাদের সাথে আসছে না, ওরা এতদিন পর্যন্ত আমাদেরকে 1 মিনিটের জন্য একা ছাড়েনি, আর এখন ওরা আমাদের সাথে আসছে না, নিশ্চয়ই কোনো না কোনো একটা সমস্যা আছে, তুমি একটু খেয়াল করো, এখানে একটু দাঁড়াও। তারপরে ওরা খালি একটু আড়াল হয়ে দাঁড়িয়েছে, মানে কেউ ওদেরকে দেখতে পাচ্ছে না। আর হঠাৎ করে ওদেরকে মানে ওদেরকে যারা রাস্তাটা লিড করছিল যে সেনারা, ওরা ঘুরে দাঁড়িয়ে সবার উপরে একদম ফায়ার করা শুরু করে দেয়। ওরকম ফায়ারে ওখানে সব মেয়েরা মারা যায়, একজনও জীবিত নেই, সবাই একদম শেষ। আর এদিকে ইনস্ট্রাক্টর সহ তো ওরা যারা ছিল ওরা তো চলেই গিয়েছে। তখন রিয়া আর অর্পিতা ওরা যেহেতু একটু আড়ালে ছিল, ওদের গায়ে লাগেনি, ওরা চলে আসে। অর্পিতা রিয়ার হাত ধরে এভাবে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে ওরা অনেকটা দূরে চলে আসে। রাত পার হয়ে ভোর হয়ে যায় কিন্তু ওরা হাঁটা থামাচ্ছে না। তখন রিয়া বলে যে অর্পিতা আমি অনেক ক্লান্ত, আমি আর একদম হাঁটতে পারছি না, আমি একটু রেস্ট নেব। অর্পিতা বলে একদম না, রেস্ট আমরা নিতেই পারবো না, দেখতে পাচ্ছ না চারপাশে কত বরফ, আমরা যদি এখন এখানে বসি বরফে আমরা একদম ফ্রিজ হয়ে যাব, আমাদেরকে হাঁটতে থাকতে হবে, শরীরকে গরম রাখতে হবে, তাহলে আমরা যদি বেঁচে থাকতে পারি। এরকমভাবে চলতে 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 অনেকটা দূরে চলে আসে। তখন অর্পিতা যে হাঁটছে, অর্পিতার প্রত্যেকটা পায়ের ছাপে ছাপে রক্ত পড়ছে। অর্পিতা ওর বুকে না কাঁধে হাত দেয়, হাত দিয়ে দেখে যে রক্ত। তখন অর্পিতার খেয়াল আসে যে যখন ফায়ার করছিল তখন একটু সরতে গিয়ে ওর কাঁধে গুলি লেগেছে, কিন্তু ও এটা রিয়ার কাছ থেকে লুকিয়ে যায়, কারণ ও জানে যে রিয়া এমনিতেই ভীতু মেয়ে। তারপরে ও যদি দেখে যে অর্পিতার গায়ে এমনভাবে গুলি লেগেছে তাহলে ও এখনই প্যানিক আউট হয়ে যাবে। অর্পিতা রিয়াকে বলে যে তুমি যখন কোরিয়ায় ফেরত যাবে, তোমার তো ভালো জুতো নেই, তোমার তো আমার জুতোগুলো অনেক পছন্দ ছিল, তুমি আমার জুতোগুলো ব্যবহার করতে পারো, আমার কটনের যে কোটটা আছে সেটা তো তোমার অনেক পছন্দ, ব্লু কালারেরটা, তুমি ওটাও ব্যবহার করতে পারো, তারপরে তুমি যদি চাও আমার ভাইকেও বিয়ে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তারপর রিয়া বলে সত্যি আমি সব কিছু নিতে পারবো, তোমার ভাইকেও বিয়ে করতে পারবো? তো অর্পিতা বলে হ্যাঁ কোনো সমস্যা নেই। তখন রিয়া একটু ভেবে ওর মুখটা মলিন করে বলে যে না চাই না আমি। তো অর্পিতা অবাক হয়, কারণ এগুলো আসলেই রিয়ার অনেক পছন্দের জিনিস ছিল। অর্পিতা যখন এগুলো পড়তো রিয়া হাঁ করে তাকিয়ে থাকতো, ভাবতো যদি আমার এরকম জিনিস থাকতো, এত দামি দামি জিনিসপত্র, এত দামি দামি জুতো, জামা কাপড়, শীতের কাপড় যদি থাকতো তাহলে আমি পরতাম, কিন্তু এখন যেহেতু রিয়া এগুলো নিতে রিজেক্ট করে দিল, তখন অর্পিতা বললো যে তুমি কেন নেবেন? তখন রিয়া বলে যে আমার শরীর এখন অনেক অপবিত্র হয়ে গিয়েছে, ওইসব জিনিসপত্র আমার শরীরে লাগিয়ে আমি সেগুলোকে আর অপবিত্র করে দিতে চাই না, আমার ওগুলোর কোনো প্রয়োজন নেই,
আর আমি তোমার ভাইকে বিয়েও করবো না। তখন অর্পিতা বলে যে আমরা সবাইকে মিথ্যে কথা বলবো, আমরা গিয়ে সবাইকে বলবো যে আমি আমার মাকে গিয়ে বলবো যে মা জানো আমি ওখানে একটা ফ্যাক্টরিতে কাজ করতাম, সারাদিন কাজ করতাম, তারপরে অনেক ভালোভাবে থাকতাম, অনেক ভালো খাবার খেতাম, সবার সাথে অনেক মিলেমিশে থাকতাম, আর ওখানে গিয়ে আমার রিয়ার সাথেও ভালো বান্ধবীত্ব হয়। আর সারাদিন যেহেতু ফ্যাক্টরিতে থাকতাম, বাইরে বের হতাম না, ওই জন্য আমার গায়ের রঙ এমন সাদা হয়ে গিয়েছে। রিয়া মনে মনে রিয়া অর্পিতার কথাগুলো শোনে আর ওর বুক ফেটে যায় কষ্টে, যে অর্পিতা কত চেষ্টা করছে ওদের জীবন থেকে এই কালো অধ্যায়টাকে মুছে ফেলার জন্য, কিন্তু ওরা যতই চেষ্টা করুক না কেন পারছে না। অর্পিতা আরও বলে যে আমি আমার মাকে গিয়ে বলবো আমি অনেক সুন্দর ছোট্ট একটা বাবুর জন্ম দিতে চলেছি, আর আমি আমার বাবুকে নিয়ে আর কোথাও যাব না, আমার মায়ের সাথেই থাকবো সারা জীবন ওইখানেই, আমার মায়ের সাথে থেকে আমার ভাইকে নিয়ে আমার বাবুকে বড় করব। তারপরে ওরা হাঁটতে থাকে, হাঁটতে 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 একটা অনেক উঁচু বরফের ঢিবির কাছে আসে। এসে অর্পিতা বলে যে এখন একটু রেস্ট নেব আমি, কিন্তু তুমি রেস্ট নেবে না। তো রিয়া বলে যে কেন, আমি কেন রেস্ট নেব না? তো অর্পিতা রিয়াকে কাছে বসায়, বসিয়ে ওর জামার ভিতর থেকে ছবিটা বের করে রিয়ার কাছে দেয়, দিয়ে বলে যে দেখো এই ছবিতে তুমি আছো, আমি আছি, আমাদের সাথে আরও 5-6 জন মেয়ে আছে, কিন্তু শুধুমাত্র এরা না, আমাদের সাথে শয়ে শয়ে মেয়ে ছিল, তুমি কিন্তু তাদেরকে কখনো ভুলবে না, তাদেরকে সবসময় মনে রাখবে। অর্পিতা বলে হ্যাঁ মনে রাখবো। তারপরে রিয়া বলে যে হ্যাঁ আমি মনে রাখবো। অর্পিতা বলে যে তুমি এই ছবিটা কখনো তোমার কাছ ছাড়া করবে না, সবসময় তোমার কাছে রাখবে। তখন রিয়া বলে যে কেন, তুমিও তো মনে রাখবে, তুমিও তো আমার সাথে যাচ্ছ, আমরা একসাথে যাচ্ছি। তো অর্পিতা বলে যে না আমি যাচ্ছি না, আমি অনেক ক্লান্ত, তুমি হাঁটবে, তুমি থামবে না, এই রাস্তা ধরে 1 মাস হাঁটলে আমরা কোরিয়া পৌঁছে যাব। আমরা যে রাস্তায় এসেছি সেই রাস্তা তো আমি চিনি না, তবে আমি অনেককে জিজ্ঞাসা করেছি, ওরা বলেছে এই রাস্তা দিয়ে গেলে কোরিয়া পৌঁছে যাবো 1 মাস হাঁটার পরে। অর্পিতা রিয়াকে বলে যে দেখো চারপাশে কত সুন্দর সাদা তুলোর মতো বরফ, আমার মায়ের কথা অনেক মনে পড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার মায়ের বানানো সেই তুলোর ব্ল্যাঙ্কেটের মধ্যে আমি বসে আছি, কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমি কোরিয়াতে পৌঁছবে, আমি তোমার সাথে থাকি আর না থাকি। তো রিয়া তো একটু ভীতু, ও বলে যে আমার অনেক ভয় লাগবে তুমি আমার সাথে না থাকলে, আমি কিভাবে এতটা রাস্তা একা একা যাবো, 1 মাস আমি কিভাবে তোমাকে ছাড়া হাঁটবো, আমার অনেক ভয় লাগবে, আমি যেতে পারবো না। তখন অর্পিতা ওকে জোর করে তুলে দেয়, বলে যে না তুমি যাও, তুমি হাঁটো, তুমি থামবে না, তুমি থামলে তুমি জমে যাবে ঠান্ডাতে। এভাবে রিয়াকে ও জোর করে ঠেলে দেয়, আর রিয়া 1 পা 2 পা যখন এগিয়ে যায় অমনি অর্পিতা মারা যায়, আর ও নিথর দেহ ওখানে পড়ে থাকে। রিয়া কিছুটা এগিয়ে যায়, 2-3 পা এগিয়ে গিয়ে পেছন ফিরে তাকায়, অর্পিতাকে ডাকে কিন্তু কোনো শব্দ পায় না। ও তখন দৌড়ে আসে ওর কাছে, এসে দেখে যে ওর সারা শরীরে রক্ত। তখন বুঝতে পারে যে ওর গুলি লেগেছিল। আর তখন ও যেটা করে, ও ভাবে যে অর্পিতার দেহ যদি এখানে এভাবে পড়ে থাকে, আশেপাশে যদি কোনো জন্তু জানোয়ার থাকে তাহলে তারা ওর দেহ হয়তো বা ছিঁড়ে খেয়ে ফেলবে। ও চারপাশ থেকে বরফ জমা করে অর্পিতাকে ওই বরফে ঢাকা দিয়ে দেয়। ঢাকা দিয়ে ও ওই ছবিটা বুকের কাছে ধরে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে ও রাস্তার ভিতরে যা পায় তাই খায়। হাঁটতে হাঁটতে এই উইন্টার পার হয়ে স্প্রিং চলে আসে, যে নদীগুলো বরফে জমে গিয়েছিল সেগুলো আবার বইতে শুরু করে। ও নদীতে যে পাথরগুলো একটু ভেসে ভেসে থাকে, উঁচু হয়ে থাকে, যেখানে পানি কম, ও সেই জায়গা দিয়ে নদীগুলো পার হয়ে হয়ে অনেকটা দূর চলে আসে। তারপরে ও আর হাঁটতে পারছে না, ও বলছে আমি ক্লান্ত, আমার পানি লাগবে, আমার খাবার লাগবে, আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, আমি আর হাঁটতে পারছি না। ও মাঝ রাস্তায় বসে পড়ে। ও জানেও না ঠিক কতদিন ধরে ও হাঁটছে। তারপরে ও হঠাৎ করে একটু আকাশের দিকে তাকায়, আর
অনেক দূরে দেখতে পায় যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে। ওর মনে একটু আশা জন্মায় যে আমি যদি ওই ঘরে যাই, ওই ঘরটার কাছে যাই, তাহলে হয়তো বা আমি একটু পানি পাবো। ও আবার হাঁটতে থাকে, হাঁটতে 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 ওই ঘরটার কাছে আসে। এসে ও ওখানে একজন লোককে দেখতে পায়, এবং যে লোকটা কোরিয়ায় কথা বলছিল। তারপর ওখানে কিছুদিন থাকে, খাওয়া দাওয়া করে, শরীরে একটু বল নিয়ে আসে, একটু সুস্থ যখন হয় তখন ও আবার হাঁটা শুরু করে। ওর গ্রামে ওকে পৌঁছাতে হবে, কারণ ওরা গিয়েছিল এক রাস্তা দিয়ে, আর ও আবার কোরিয়ায় ফেরত এসেছে আরেক রাস্তা দিয়ে। তো ওর গ্রামে পৌঁছাতে পৌঁছাতে ওর প্রায় 2 বছর সময় লেগে যায়। 2 বছর পরে ওর গ্রামে এসে দেখে যে আশেপাশে পরিচিত মানুষজন একজনও নেই। পুরো গ্রাম ওর কাছে অজানা হয়ে গিয়েছে। ওর বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ওর মাকেও পায় না, ওর ভাইকেও পায় না। ওদের বাড়ি একদম ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। তো ওর কাছে অনেক খারাপ লাগে। ও, ওর পরিচিত কেউ নেই। ওর কাছে মনে হয় যে আমার এই গ্রামে থাকাটাই আর ঠিক হবে না। মানুষজন কেউ ওকে চিনতে পারছে না, আম, কারণ ওর পরিচিত কেউই নেই, একদম অপরিচিত গ্রামেও চলে এসেছে। তখন ওই যে যেহেতু যুদ্ধ শেষ হয়ে গিয়েছে ওই সময়টাতে, ও যখন গ্রামে এসেছে, ওর গ্রামে ফেরত এসেছে 2 বছর পরে, তখন আর কি এই যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ভাতা দেওয়া হচ্ছিল। যেহেতু ওর পিতা বেশ ওয়েলথি ফ্যামিলি থেকে বিলং করতো, তাই ওর নাম রেজিস্টার করা ছিল, আর রিয়ার নাম রেজিস্টার করা ছিল না। তখন রিয়া কী করে, নিজের পরিচয় পাল্টে ফেলে। রিয়া ওর পিতাদের বাড়িতেও যায়, কিন্তু ওর পিতার ভাইকেও পায় না, ওর পিতার মাকেও পায় না, কাউকেই পায় না, ওর পরিচিত কাউকেই ও দেখতে পায় না। তারপরে ওর নাম পাল্টে রিয়া থেকে ওর পিতা রেখে দেয়। তারপরে যেখানে ভাতা বিতরণ করছিল সেখানে যায়, গিয়ে ওর নাম ও ওর পিতা লিখে যে টাকাটা দেয় সেই টাকাটা নিয়ে ও শহরে চলে আসে। শহরে আসার পরে ওর জীবন এভাবে চলতে থাকে। ও ওর পিতাকে প্রমিস করেছিল যে ওর ভাইকে খুঁজে বের করার চেষ্টা করবে। ওর ভাই বাইরে অর্থাৎ জাপানে আছে। তারপরে এখন অনেকটা সময় চলে গেছে, এখন দেখাচ্ছে হলো 2014 সাল। 2014 সালে এসে ওর পিতা অনেক বয়স্ক হয়ে গিয়েছে, একজন বৃদ্ধা। সে সেলফ ডিপেন্ডেন্ট। সে কী করে, সোয়েটার বোনে। ওই যে কুশি সুতো দিয়ে, কুশি কাঁটা দিয়ে যেরকম সোয়েটার, এরকম সোয়েটার বোনে এবং সেগুলো মার্কেটে বিক্রি করে যেই টাকা পায় সেটা দিয়ে একটা রেন্টেড হাউসে থাকে এবং তার খরচ চালায়। সে এত বেশি ইনকাম করে না। তার একজোড়া ছেঁড়া জুতো, সেগুলোই সে অনেক দিন ধরে পড়ছে, আর একজোড়া জুতো আছে যেটা সে অনেক যত্নে তুলে রেখেছে, যেটা কিনা একদম ওই যে ওর পিতা 1945 সালের দিকে যেরকম জুতা ব্যবহার করতো সেরকম খুঁজে খুঁজেও কিনেছে। এগুলো অনেক যত্নে রেখেছে। ও প্রায় সময়ই এখন তো অর্থাৎ 2014 সালে তো কম্পিউটারের যুগ এবং কোরিয়া অনেকটা এগিয়ে গিয়েছে তথ্য প্রযুক্তির দিক দিয়ে। তো ওখানে অফিসে যায়, গিয়ে জিজ্ঞাসা করে, যেখানে ও ওর আইডেন্টিটির জন্য, তারপরে বয়স্ক ভাতা নেওয়ার জন্য যেখানে যেত, সেখানে বয়স্ক ভাতা না, অর্থাৎ কোনো একটা কাজের জন্য হয়তো বা, ওখানে গিয়ে ওই মেয়েটাকে প্রায় সময় বলতো, তোমরা তো এখন কম্পিউটার ইউজ করো, তোমরা তো অনেক কিছু জানো, বাইরের দেশে মানুষের সাথে তোমরা তো কথা বলতেও পারো। আমার একটা ভাই ছিল, আমার ভাইয়ের নাম ছিল রনি, ও জাপানে যুদ্ধের সময় চলে গিয়েছিল, ওর কি কোনো খোঁজ পেয়েছো? ওই মহিলা প্রায় বিরক্ত হয়ে যেত, কারণ রিয়া যতবারই ওইখানে যেত ততবারই ওই মহিলাকে এই কথা জিজ্ঞাসা করতো। তো ওই যে মেয়েটা ওখানে কাজ করতো, ওই মেয়েটার বয়স এরকম 27-28 হবে। তো ওই মেয়েটা অনেক বিরক্ত হয়ে একদিন বলে যে দাদি, আমি যদি তোমার ভাইয়ের খোঁজ পাই আমি অবশ্যই তোমাকে বলবো, তোমাকে প্রতিদিন এসে একবার করে জিজ্ঞাসা করে যেতে হবে না যে আমি খোঁজ পেয়েছি কিনা। তারপরে রিয়া একটু চুপ করে যায়, হঠাৎ করে মেয়েটা একটু রেগে গিয়েছিল তো তাই। তারপরে রিয়া চলে আসে ওখান থেকে। কিছুদিন পরে ওই যে যে মেয়েটা কম্পিউটারে কাজ করে ওই মেয়েটা আবার রিয়ার কাছে আসে, এসে বলে যে দাদি, আমি রনি বলে একজনের খবর পেয়েছি জাপানে, উনি তো বেশ ভালোই আছে, কোনো সমস্যা নেই, জানি বলে ওনার ছেলে মেয়েরাও আছে ওইখানে, সংসারও করে না, সংসার আছে, ছেলে মেয়ে আছে। তখন রিয়া কিছু বলে না, কোনো ধরনের কোনো অনুভূতি প্রকাশ করে না, শুধু কাগজটা নেয় হাতে যেখানে রনির ডিটেলস ছিল, ইনফরমেশন, ওর পিকচারও ছিল। তারপরে ও ওখান থেকে নিয়ে ঘরে ঢুকে যায়, আর ওই মহিলাও চলে যায়, অর্থাৎ ওই মেয়েটা কাগজটা দেওয়ার পরে ও
ও ঘরে ঢুকে হঠাৎ করে ওর মনে পড়ে যে ওর যে গ্রাম ও 1947 সালে ছেড়ে চলে এসেছে, সেই গ্রামে কেউ একবার যাবে, দেখবে কেমন জায়গাটা এখন কেমন হয়েছে। তো ও ঠিক করে যে পরের দিন ও গ্রামে যাবে। আর যেহেতু একটু বিকেল টাইপ হয়ে আসছিল দিন, তো ঠিক করে পাশের যে পার্কটা আছে ওই পার্কে একটু হেঁটে আসবে। ও পার্কে হাঁটতে যায়, হাঁটতে যেয়ে ওর হঠাৎ করে ফিল করতে পারে যে পাশে ওর হাত ধরে ওর পিতা হাঁটছে। ওরা কোনো কথা বলে না। রিয়া বৃদ্ধা হয়ে গিয়েছে, কিন্তু ওর পিতা ঠিক আগের মতোই আছে, যেমনভাবে ও মারা গিয়েছিল তেমনটাই আছে। ওরা মনে মনে কথা বলে। রিয়া বলে যে তোমরা কেমন আছো ওখানে সবাই, লিলি কেমন আছে? তোর পিতা বলে অনেক ভালো আছি, আমরা সবাই অনেক ভালো আছি, সবাই তোমার জন্য অপেক্ষা করছি, কতদিন পরে আসবে, অনেক তো বয়স হলো, এখন এসো, আমরা আর অপেক্ষা করতে পারছি না, আমরা সবাই ভালো আছি, তুমি আসলে আমাদের দলটা পূর্ণ হবে। তারপর ওর রিয়া বলে যে হ্যাঁ আমি আসছি, আর কিছুদিন অপেক্ষা করো, আমিও আসছি, তোমাদের দলে আমিও সামিল হব। মনে মনে কথা বলতে বলতে ওরা পুরোটা পার্ক হাঁটতে থাকে। হাঁটা শেষ হওয়ার পরে ওর পিতা বাড়ি আসে। বাড়ি এসে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করে। পরের দিন সকালবেলা ও সুন্দরভাবে সেজে গুজে সেই নতুন জুতো জোড়া বের করে সেগুলো পরে ওর সেই ছোটোবেলায় যে গ্রামও ছেড়ে এসেছে 16-17 বছর বয়সে, সেই গ্রামে যায়। গিয়ে সেই মাঠ যেখানে ও দৌড়াদৌড়ি করতো, ওর মা ওকে বকতো, যে রাস্তা দিয়ে ওর সুইট পটেটোস নিয়ে ওর ভাইয়ের জন্য স্কুলে দেখা করতে যেত, যে গ্রামটা ও এতদিন আগে ছেড়ে এসেছে সেই গ্রামটা ওর কাছে ঠিক আগের মতোই লাগে। ওর কাছে মনে হয় কিছুই পাল্টায়নি, সেই একই পথ, একই রাস্তাঘাট। ও একদিকে দাঁড়িয়ে থাকে আর আরেকদিকে ওর চোখে স্মৃতি ভাসতে থাকে যে 1945-এ তো আমি এরকম ছিলাম না, গ্রামটা এরকম ছিল না, আমার মা আমাকে বকতো কিন্তু অনেক ভালোবাসতো, আমার ভাইয়ের সাথে আমার খুনসুটিপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু অনেক সুখী ছিলাম, কিন্তু জীবনটা কোথা থেকে কোথায় চলে গেল। রিয়া কখনো বিয়ে করেনি, ও সারা জীবন এইভাবেই কাটিয়ে দেয়। তো এইখানেই ওর স্মৃতিচারণের মধ্য দিয়ে এই ডকুমেন্টারি ফিল্মটা শেষ হয়ে যায়। আর এই ফিল্মের শেষে দেখায় যে এই যে কমফোর্ট উইমেন হিসেবে যাদেরকে ব্যবহার করা হয়, কমফোর্ট উইমেন, তাদের মধ্যে মোট তারা সংখ্যায় ছিল হলো 235 জন। শুধুমাত্র ওই হোমটাতে, যেই হোমটাতে ওদেরকে রাখা হয়েছিল, অর্থাৎ সেনারা, জাপানিজ সেনারা যেই হোমটাতে ওদেরকে রেখেছিল এই দলের মেয়েগুলোকে, ওই দলে ছিল মোট 235 জন। তাদের ভিতরে 2014 সাল পর্যন্ত বেঁচে ছিল হলো 53 জন, আর বাকিটা মারা গিয়েছিল। এটা আর কি তুলে ধরা হয় জাপানিজ সরকারের কাছে এই কারণে যে এদের সাথে যেরকম আচরণ করা হয় আজ পর্যন্ত জাপান সরকার এই এদেরকে কি বলে, বীরাঙ্গনা বলা হয় সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি, এই বীরাঙ্গনাদের কাছে না কখনো কোনো ক্ষমা চেয়েছে, না কোনো সাহায্য সহযোগিতা পাঠিয়েছে। এখনও পর্যন্ত জাপান সরকার ওদের কাছে ক্ষমা চায়নি, এবং তাদের স্মৃতিকে, অর্থাৎ তাদেরকে তুলে ধরার জন্য যে তারা দেশের স্বাধীনতার সময় কতটা ত্যাগ করেছে সেটা তুলে ধরার জন্য এই ডকুমেন্টারি ফিল্মটা তৈরি করা হয়। সো দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। বাই, টাটা।